সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বিজয়ের ৫০ বছর উদযাপন করছে বাংলাদেশ। নানান আনুষ্ঠানিকতায় গৌরবের এই দিনটি বাংলাদেশের মানুষ স্মরণ করছে। একই সঙ্গে এই অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে এসে তিনি যোগ দিয়েছিলেন এবং এই সময়ে বিভিন্ন মহলে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও নানা রকম আলাপ আলোচনা হচ্ছে। আমরাও সুপ্রিয় দর্শক আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে বিজয়ের ৫০ বছরে এসে বাংলাদেশ ভারতের সম্পর্ক কেমন আছে, কোথায় গিয়ে কোন পর্যায়ে আছে, এসব বিষয়ে একটা বিশ্লেষণ করতে চাই। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি ভারত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরপি সিং। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিবাহিনীর প্রশিক্ষক ছিলেন। আমাদের সঙ্গে মাহবুবে এলাহি রঞ্জু বীর প্রতীক যুক্ত হচ্ছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং সংগঠক। আমাদের সঙ্গে সাবেক পুলিশ সুপার জনাব মাহবুবউদ্দিন আহমদ যুক্ত হচ্ছেন এবং আছেন সাবেক রাষ্ট্রদূত জনাব তৌহিদ হোসেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব তৌহিদ হোসেন আপনাকে দিয়ে। বিজয়ের এই ৫০ বছর পার হয়ে এসে বাংলাদেশ ভারত সম্পর্ক আপনার কাছে কেমন লাগে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বের সূত্রপাত হয়েছিল অত্যন্ত কঠিন সময়, এবং কঠিন সময় বন্ধু কিন্তু প্রকৃত বন্ধু হওয়ার কথা। আমাদের দেশের মানুষ গণহত্যার সম্মুখীন, একটা বিরাট সংখ্যক মানুষ ভারতে গেছেন, ভারত তাদেরকে আশ্রয় দিয়েছেন। পরবর্তীকালে প্রাথমিক দ্বিধা কাটিয়ে ভারত সিদ্ধান্ত নিয়েছে যে মুক্তিবাহিনীকে সহায়তা দিতে হবে, মুক্তিযোদ্ধাদের সংগঠন, ট্রেনিং এবং অস্ত্রশস্ত্র সরবরাহ ভারত থেকে হয়েছে এবং ৯ মাস পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেখানেও শেষ পর্যায়ে গিয়ে ভারতের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে এবং ভারতীয় এবং বাংলাদেশের মিলিত সেনা আছে। পাকিস্তানি সেনাবাহিনীর আমাদের অংশের সেনা প্রধান যিনি ছিলেন তিনি আত্মসমর্পণ করেন এবং এর মাধ্যমে শেষ হয়। তো বন্ধুত্বটা শুরু হয়েছিল একেবারেই একটা এমন সময় যখন আমরা খুব বিপদগ্রস্ত ছিলাম। দ্বিতীয় ফ্যাক্টর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনি ইতিহাস, ভূগোল, সংস্কৃতি সবই দিয়ে ভারতের সাথে আমরা অত্যন্ত ঘনিষ্ঠ। ইতিহাস থেকে আমরা একটু শিক্ষা নিতে পারি, যদিও অনেকে নেন না, আমরা জানি সেটা। ভূগোলকে কিন্তু আপনি খুব সিরিয়াসলি না নেওয়ার কোনো উপায় নেই, কারণ আমাদের 3 দিকে ভারত, একদিকে শুধু সমুদ্র আছে এবং আমাদের সব নদ নদী আসে ভারতের ভিতর থেকে। কোনো কোনো নদী হয়তো আরো দূরে সৃষ্টি, ব্রহ্মপুত্র যেমন, কিন্তু আমাদের দেশে ঢোকে কিন্তু ভারত থেকে। আচ্ছা, এই জিনিসগুলো সবকিছু মিলিয়ে আমাদের যে একটা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা শুধু যে প্রয়োজনটা না, এটা একেবারে অবশ্যম্ভাবী, কারণ আমাদের যেই ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ আমরা ভৌগোলিকভাবে, ঐতিহাসিকভাবে এবং সংস্কৃতিগতভাবে, সেটাকে নেগলেক্ট করার আসলে কোনো উপায় নেই। তবে এখানে আরেকটি কথা বলতে হবে, সেটা হলো যে দুদেশের মধ্যে সম্পর্ক কিন্তু চূড়ান্ত বিচারে নিজ নিজ স্বার্থে পরিচালিত হয় এবং সে স্বার্থের বিচারে কখনো কখনো সংঘাতের সৃষ্টি হতেই পারে। তেমনি ভাবে স্বার্থের প্রশ্নে কিছু কিছু সংঘাত ভারতের সাথে বাংলাদেশের আছে। একটা কথা আমি বলতে পারি সংক্ষেপে, এখন পরে হয়তো আলোচনা বিস্তারিত যাওয়া যায়, সেটা হলো যে বাংলাদেশ কিন্তু ভারতের যে প্রয়োজনগুলো, ভারতের যে চাহিদাগুলো, সেগুলি মেটানোর জন্য বিশেষ করে বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করেছে। তাদের প্রায় সবকিছু দাবি দেওয়া আমরা কিন্তু পূর্ণ করার চেষ্টা করেছি। দুঃখজনকভাবে ভারতের পক্ষ থেকে রেসপন্সটা সেরকম হয়নি। যদিও কথাবার্তা ঠিক আছে, আমরা যে ঘনিষ্ঠ বন্ধু এটা নেতৃস্থানীয়রা সবসময় বলে আসছেন, কিন্তু কতগুলি জিনিস রয়ে গেছে যেগুলি ভারত চাইলে সমাধান করতে পারত, সেগুলি কিন্তু অন্তত আমরা মনে করি ভারত চাইলে সমাধান করতে পারত, কিন্তু সেদিকে তেমন কোনো অগ্রগতি হয়নি। খানিকটা ভারতের রাজনৈতিক দর্শনের কারণে, খানিকটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে। তো এই বিষয়গুলো আমরা খুব কিছু দুঃখ, ক্ষেত্র বিশেষ ক্ষোভের সাথে লক্ষ্য করি। আমি মনে করি যে ভারত বাংলাদেশ সম্পর্ক চিরদিনই ভালো থাকতে হবে, কারণ এটা দুই দেশের জন্যই প্রয়োজন, শুধু আমাদের জন্য, আমাদের জন্য হয়তো বেশি প্রয়োজন, কিন্তু ভারতের জন্য প্রয়োজন, এবং সেটা বিবেচনায় রেখে ভারত এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে। একটা দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মাঝে বর্ডারে প্রতিনিয়ত কিলিং এর কোনো প্রয়োজন নেই, এটা কোনো উদাহরণ নেই পৃথিবী। নদ নদী যেগুলি ভাগাভাগির ব্যাপার আছে, ঠিক আছে, কম বেশি পরিমাণের প্রশ্ন উঠতে পারে, কিন্তু একেবারে একটা নদীকে আপনি আটকে দেবেন শুকনো সময়, এটা হয় না। এটা ঠিক
বন্ধুসুলভ আচরণ হয় না। আমি মনে করি যে ভারতের পক্ষ থেকে, রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে আরেকটু প্রজ্ঞার প্রয়োজন আছে, এবং সেটা যদি হয় আমাদের ভারত সম্পর্ক অত্যন্ত চমৎকার। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব ব্রিগেডিয়ার জেনারেল আরপি সিং, আপনার সঙ্গে যুক্ত হচ্ছি। আপনি আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন প্রশিক্ষক ছিলেন। বিজয়ের 50 বছর পরে এসে বাংলাদেশকে আপনি কী রূপে দেখেন, এবং বাংলাদেশের এখনকার বাংলাদেশ আপনার মনে কী ধরনের অনুভূতি জাগায়? জি, ব্রিগেডিয়ার জেনারেল আরপি সিং, শুনতে পাচ্ছেন আমাকে? नमस्कार জি, বলুন। जी I have not understood what you said. Please talk in English or Hindi. আচ্ছা, আপনি ইংলিশ বলতে পারেন যদি আপনার বাংলায় অসুবিধা হয়। আচ্ছা, ওকে। I would like to know your view regarding Bangladesh, now the state of Bangladesh here after 15 years of liberation war. 50 years of liberation war. How is my audio, by the way? We can hear you. Yes, sir, we can hear you. Should I come on the phone then? I think we are not getting here. Should I come on the phone? But we can hear you clearly. I can repeat the question. Actually, I would like to know your view regarding the state of Bangladesh now after 50 years of liberation. You know, we are observing the Victory Day here. Could you hear me? Well, this is Mahbub. I can hear you. আচ্ছা, ঠিক আছে, আমরা ব্রিগেডিয়ার জেনারেল আরপি সিং এর সঙ্গে পরে যুক্ত হব। তিনি সম্ভবত ফোনে আমাদের সঙ্গে ভারত থেকে যুক্ত হবেন। আমি বরং জনাব মাহবুব এলাহি রঞ্জু, বীর প্রতীক, ওনার কাছে যাই। কেমন লাগছে এই যে বিজয়ের 50 বছর উদযাপন করছি এখন আমরা বাংলাদেশে? আমি সত্যি সৌভাগ্যবান, এক জন্মে আমার স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপিত করছি। সমগ্র জাতি, আমাদের সরকার এবং সমগ্র জাতি, আমরা সবাই মিলেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। সাথে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর নামে মুজিব শতবর্ষ আমরা উদযাপন করছি। আমার এই জন্মে আমি দেখে যেতে পাচ্ছি সেটা, এটাকে আমি খুব সৌভাগ্যবান মনে করছি নিজেকে। 50 বছর হয়েছে স্বাধীনতার। আমি আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, তখন আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি অংশগ্রহণ করেছিলাম দেশমাতৃকার ডাকে। আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ঐতিহাসিক ঘোষণায় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন পাকিস্তানের শাসক শোষকদের বিরুদ্ধে। তো আমরা সেই শিশু বয়স থেকে পাকিস্তানিদের দেখে আমরা বেড়ে উঠেছিলাম, আমরা বৈষম্য দেখে বেড়ে উঠেছিলাম। শত শত বৎসরের যদি ইতিহাস আমরা পর্যালোচনা করি, আমরা এই বঙ্গভূমির বঙ্গবাসী, আমরা 1000 বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে আমরা কখনোই স্বাধীন ছিলাম না। ক্ষুদ্র ক্ষুদ্র হয়তো শোনা যাচ্ছে না। আপনি নিজেকে কাইন্ডলি আনমিউট করে বলুন। না, জনাব মাহবুবুদ্দিন আহমদ। জি বলুন। জি, মানে শাসনের পরে 200 বছর ব্রিটিশদের শাসন, পাকিস্তানিদের 23 বছরের শাসন শোষণের পরেই কিন্তু এসেছিল আমাদের সেই মহান মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছিলাম, একটার পর একটা যুদ্ধ করে। আমরা যেমন বিজয়ী হয়েছি, ঠিক তেমনি সারা দেশে আমার মতো যারা মুক্তিযুদ্ধ করেছেন, আমাদের 30 লক্ষ শহীদ হয়েছে, তাদের জন্য আমার শ্রদ্ধা। অনেকে আত্মহত্যা দিয়েছেন, আমাদের মা বোন যারা হয়েছেন তাদের জন্য সমবেদনা।
এমনকি আমাদের অনেক মুক্তিযোদ্ধা আহত হয়ে আজও অসহায়ের মতো জীবনযাপন করছেন, তাদের জন্য আমার সমবেদনা। কিন্তু আমি এতই সৌভাগ্যবান, বা আমার মতো যারা মুক্তিযোদ্ধা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আজকে 50 বছর পূর্তি হয়ে রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করছি, তো এর চেয়ে বড় আনন্দের কি আছে? সেখানে দেখার যে বিষয়টা, আপনি যে প্রশ্নটা বলেছেন যে আজকে আমি কেমন দেখছি, জি। আমরা সুজলা সুফলা একটা রাষ্ট্র, আমরা ঐতিহাসিক ভাবে আমরা সুজলা সুফলা ছিলাম। আমরা কখনোই আমরা পরধন লোভী ছিলাম না, আমরা যুদ্ধাঙ্গী ছিলাম না, আমাদের সংস্কৃতিতে যুদ্ধ সঙ্গীত নেই, আমরা কারো পররাজ্য কখনো আক্রমণ করিনি, আমরা নিরীহ, এখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মিলে আমরা এই দেশে বাস করেছিলাম। সেই দেশটি বিভক্ত ব্রিটিশরা করেছিল, করে সেই দেশটিকে দুই ভাগে বিভক্ত করে একটি পূর্ব বাংলা, একটি পশ্চিম বাংলা করে, পশ্চিমবঙ্গ ভারতের একটি প্রদেশ এখন, যেটি বাংলা নাম ধারণ করেছে। পূর্ব বাংলা, আমরা পূর্ব বাংলার অধিবাসী। সেই পূর্ব বাংলার থেকেই সেদিন কিন্তু হয়েছিল পূর্ব পাকিস্তান। 1956 সালে পাকিস্তানিরা আইন করে এটিকে পাকিস্তানের একটা প্রদেশ ঘোষণা করেছিল। 47-এর স্বাধীন তৎকালীন পাকিস্তান রাষ্ট্র গোড়াপত্তন হলেও কিন্তু আমাদের এই ভূমি, যেটি আজকের বাংলাদেশ, এটির নাম কিন্তু ছিল পূর্ব বাংলা। জনাব মাহবুব এলাহি রঞ্জু, যাই হোক, আমার ভালোই লাগছে আপনাকে পেয়ে। মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল, এবং এই 50 বছরের বিজয়ের উদযাপনেও ভারত বাংলাদেশের পাশে আছে। এই যে বাংলাদেশের পাশে ভারত আছে, এই সম্পর্ক আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি এই সম্পর্কটা মূল্যায়ন করি, আপনি জানেন, কোন দেশ পরাক্রান্ত হলে বা কোন জাতি বিপদে পড়লে তাদের স্বাধীনতার জন্য ভিন্ন কারো সাহায্য নিতেই পারে। এটা একটা আন্তর্জাতিক অলিখিত একটা কনভেনশন। আমরা পূর্ব পাকিস্তানবাসী সেদিন বিপদে পড়েছিলাম, ভারতের সাহায্য নিয়েছিলাম। অনেকে এমন একটা বাঁকা প্রশ্ন করে থাকে যে ভারতের সাহায্য নিয়ে আমরা স্বাধীন। আমাদের মহান নেতা, আমাদের জাতির পিতা ডাক দিলেন, ঘোষণা করলেন স্বাধীনতা, আমরা ঝাঁপিয়ে পড়লাম, ভারতের সাহায্য নিয়েছিলাম। এখানে 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল, ভারত তাদেরকে খাইয়েছে, পড়িয়েছে, আমাদেরকে অস্ত্র যোগান দিয়েছে, আমাদের গোলা বারুদ রসদ যোগান দিয়েছে, আমাদের ট্রেনিং দিয়েছে। আমরা ভারতের সাহায্য নিয়ে সেই হানাদার, দখলদার পাকিস্তানিদের হাত থেকে দেশকে মুক্ত করেছিলাম। তো আমি মনে করি সেদিক থেকে এগুলো তো ইন্টারন্যাশনাল রিটেন কোন কনভেনশন না যে আপনি সাহায্য সহযোগিতা নেবেন এইভাবে, কিন্তু এটা একটা প্রচলিত একটা কনভেনশন। আমি পেশাদার কূটনীতিক নই, কিন্তু আমি বিশ্বের সমস্ত জায়গায় দেখে আমি বলছি এটা, যে কোন জাতি আক্রান্ত হলে অন্য জাতির সাহায্য নিতেই পারে। আমরা বিপদে পড়ে ভারতের সাহায্য নিয়েছি, সাহায্য নিয়ে আমরা স্বাধীন হয়েছি। আবার ভারতের স্বার্থ, অনেকেই যে প্রশ্নটা আনেন যে ভারতের স্বার্থ ছিল, থাকতেই পারে, আমাদের স্বার্থ, আমরা স্বাধীনতা চাই, আমরা একটি 1000 বছরের একটি ঐতিহ্যবাহী রাষ্ট্র। আমি আপনার কাছে জনাব মাহবুব এলাহি রঞ্জু, আবার আমি আপনার কাছে আবারও আসবো। আমি জনাব মাহবুবউদ্দিন আহমদের কাছে যাচ্ছি। জনাব তৌহিদ হোসেন বলছেন যে ভারতকে বাংলাদেশে যেমনি দরকার, তেমনি বাংলাদেশকেও ভারতের দরকার। কি বলবেন আপনি? এটা তো একদম অবধারিত সত্য যে আমরা 25শে মার্চ রাতের পরপরই ভারতের সঙ্গে যোগাযোগ করেছিলাম, এবং এটা ঐতিহাসিকভাবে সত্য যে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন আমাদের নেতা তাজউদ্দিন সাহেবকে এবং আমিরুল ইসলাম সাহেবকে সর্বপ্রথম রিসিভ করেছিলেন তার দপ্তরে, তিনি কিন্তু অনেক কথার ভিতরে প্রথমেই বলেছিলেন যে তোমরা একটা সরকার গঠন করো। তার মানে হলো তিনি চাচ্ছিলেন বৈধভাবে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত উপায়ে সাহায্য করার জন্য। এই যে চিন্তাটা, এই যে ধারণাটা, এর মধ্যে তার কোন রকম খাদ ছিল না, এবং এই খাদ না থাকার কারণে কিন্তু আমরা বাংলাদেশের 25শে মার্চের পরে 6 সপ্তাহের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছি, স্বাধীন সরকার গঠন করেছি, এবং স্বাধীন সরকারের অধীনে যে সৈন্য সামন্ত তৈরি করেছি তাতে
ভারতের সাহায্য সহযোগিতা পেয়েছি, আমরা তাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করেছি, গোলা বারুদ সংগ্রহ করেছি। আমাদের রিফিউজি যারা সে সময় অলরেডি চলে গিয়েছিল তাদের সহ ভবিষ্যতে যারা আসবে তাদের সবার জন্য সাহায্য সহযোগিতার পথ আমরা তৈরি করেছিলাম। এই যে একটা বিশাল সাহায্য সহযোগিতা, এটা যদি প্রথম দিকে আমরা না পেতাম তাহলে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পথরেখা অন্যরকম হতে পারে। এদিক থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কন্ট্রিবিউশন আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তাদের চাইতে কোনো অংশে কম নয়। কারণ আমরা বঙ্গবন্ধুর ডাকে 25শে মার্চ রাতেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এবং আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে 31 মার্চ এবং 1 এপ্রিল বাংলাদেশের ঝিনাইদহ কুষ্টিয়া অঞ্চলে একটা বিশাল প্রতিরোধ যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধে পাকিস্তানের SNT ব্যাটালিয়ন 27 সম্পূর্ণরূপে আমরা জনগণের সাহায্য সহযোগিতা দিয়ে ধ্বংস করে দিয়েছিলাম। আমাদের হাতে কিন্তু তখন কোনো অটোমেটিক ওয়েপন্স ছিল না। তো সুতরাং আমাদের যুদ্ধ করার মতো শক্তি এবং সাহস আমরা কিন্তু বঙ্গবন্ধুর ডাকের মধ্য দিয়ে সঙ্গে সঙ্গে সংগ্রহ করতে পেরেছিলাম, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পেরেছিলাম। এবং তারপরে 9 মাসের যুদ্ধে আমরা কিন্তু পাকিস্তানিদের বাংলাদেশের ভেতরে অনেকভাবে পর্যদস্ত করে তাদেরকে উইক করে ফেলেছিলাম, যার জন্য মাত্র 13 দিনের যুদ্ধে ভারতের পক্ষে এই বাংলাদেশের সমস্ত অঞ্চলকে করায়ত্ত করা সম্ভব হয়েছিল এবং তার পাশে এবং সামনে সারিতে কিন্তু আমরা ছিলাম। সুতরাং ভারত আমাদের সাহায্য করেছে, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, এতে কোনো রকম দ্বিধা নেই, এতে কোনো রকম দ্বন্দ্ব নেই। কিন্তু আমরাও আমাদের দেশকে স্বাধীন করার জন্য, দেশমাতৃকাকে রক্ষা করার জন্য আমাদের তরফ থেকে যা কিছু করা সম্ভব ছিল, সবচেয়ে বড় কথা আমাদের 30 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছে, 2 লক্ষ মা বোন তাদের ইজ্জত এবং সম্ভ্রম দিয়েছে। এর বিনিময়ে ভারতীয় সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম। সুতরাং এই সত্যটা আমাদের ধরে নিয়েই সম্মুখে অগ্রসর হতে হবে এবং বর্তমান সরকার ভারত সরকারের সঙ্গে যে বন্ধুত্ব এবং অত্যন্ত কর্ডিয়াল রিলেশনশিপ তৈরি করেছে, যার মধ্যে আমরা দুটো প্রতিবেশী একে অন্যের উপরে ভরসাশীল এবং একে অন্যের সঙ্গে একই যাত্রা পথে চলছি, যাতে দুইটা জাতি জনাব মাহবুবউদ্দিন আহমদ আবার অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে। আপনার কাছে বিস্তারিত শুনতে আমি আসব। আমাদের সঙ্গে আমি আশা করছি যে ভারত থেকে ব্রিগেডিয়ার জেনারেল RP সিং আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? I can hear you. আচ্ছা, আমি শুনবেন। জি, আমি বলছি যে আপনি আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন প্রশিক্ষক ছিলেন, আপনি কাছে থেকে আমাদের মুক্তিযুদ্ধ দেখেছেন এবং এই যে বিজয়ের 50টি বছর পার হলো তা আপনার জানা, এই বিষয়গুলো আপনি জানেন। এই দীর্ঘ সময় পরে এসে এখন আপনার কেমন লাগছে বাংলাদেশ ভারত বন্ধুত্বের সম্পর্কটি? Basically, let me tell you what my introduction is slightly. मैं थोड़ा अपना introduction देगा। ऐसा है कि I was involved from 26 March till the end of the war, liberation war, till 16th of December. My company was deployed initially on the Raiganj border on 26th of March, and when the balloon started, they started Operation Searchlight. I was there on the BOP on that day. So I know the whole thing, and after that, 17th March, when the Mujibnagar government was established, I provided the security there. I've been writing very frequently in the various papers also of Bangladesh, particularly the Daily Star. You can read my articles of 17th April this year. That I had written that, basically I was providing security because Mr. Mirul Islam is a good friend of mine. We met after 46 years on the 2017, and that's the time when he had recorded a program which was anchored by Tania Mir, his daughter. After that, 20th April onwards till about end of June,
I was looking after assisting the civil administration in establishing the refugee camps for the refugees of Bangladesh. 1st of July onwards, I was the instructor of Mukti Bahini Officers Training Week, where I had trained Sheikh Kamal, Sheikh Kamal's the other friends, 61 officers till about 9th of October 1970. So after that, second course came in that Mahfouz Anam, Mr. Tajul Islam. Okay, Mr. R.P. Singh, Mr. Tawhid Hussain said that it is necessary to stay besides for Bangladesh and India together. What is your view? No, I just want to say that what my relationship with you people are, with the Bangladeshis are, it's like my second home. Let me tell you that, basically, I love Bangladesh because we fought shoulder to shoulder. I commanded a wing of the 850 Uktuban boys in Upzila of Dimla Upzila. So there I had led from Haldibari to Dimla to Raiganj towards Kaliganj and Mirganj, etc. This is my contribution. Now coming to the 50 years of celebrations, good thing that today our relationship is improving. I'm so happy that what dream we saw in 71 together with Sheikh Kamal's son, Sheikh Mujib's son, Sheikh Kamal, and 60 other boys. And for the second course boys, there are 2 teams are coming too. Because today we can't progress alone. Neither India nor Bangladesh. You have to be moving our direction to be in one direction only, that you have to have good relations. And thank God they are having good relations today. And the credit goes to Sheikh Hasina, my friend's sister, whom I met in 2011, 15th of December. And I presented some photographs of Sheikh Kamal, the cadets of the training during the 17-1 war. Those are the things which I want, that let's have the relationship going strong. I'm so happy that today we are celebrating the 50th anniversary and the Bangladesh is progressing. Bangladesh is a strong relation which I left Pakistan far behind, and God willing, inshallah, it should be progressing better. জি, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা একটা বিরতি নেই। বিরতি থেকে ফিরে এসে আরো বিশ্লেষণ আছে, আমাদের সঙ্গে থাকুন আপনারা। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব তৌহিদ হোসেন, আপনাকে দিয়ে এই পর্ব শুরু করি। আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। জি, জনাব তৌহিদ হোসেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মিস্টার রঞ্জু, জি, আচ্ছা, আমরা আলোচনা শুরু করছি বিরতি থেকে ফিরে এসে। জি, 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 এই যে বিজয়ের এই মুহূর্তে এসে এখন এই উদযাপন যে আনুষ্ঠানিকতা হয়ে গেল, এবং সেখানে বছর জুড়েই আমরা এই উৎসব পালন করলাম, মুজিব জন্ম শতবৎসর উদযাপন করলাম, এবং ভারত বাংলাদেশের সম্পর্কের টেনে যে আলোচনার সূত্রপাত আমরা করছি। আপনি বলছেন যে দুদেশেরই জন্যে এটি বাস্তবতা যে দুদেশের জন্য দুদেশকে দরকার আছে। তাহলে এই দুদেশ মিলে সম্পর্ককে যতটা উচ্চতায় নিয়ে যেতে পারত, আপনার কি মনে হয় যে সেই সম্পর্ক ঠিক ততটাই উচ্চতায় গেছে? ধন্যবাদ। এটা আসলে একটা কঠিন প্রশ্ন, কারণ কতটুকু সম্ভব সেটা আমি যেটা বলছিলাম যে দুই দেশের মাঝে সম্পর্ক বা দুই অধিক দেশের মাঝে সম্পর্ক সবসময় শেষ বিচারে কিন্তু নিজেদের স্বার্থের ভিত্তিতে নির্ধারিত হয়। দুই দেশে নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা করব। তবে কতগুলি জিনিসকে এটা শুনতে খানিকটা হয়তো অতটা ভালো শোনায় না, তবে যে কোনো অঞ্চলে কিন্তু যে দেশটি বড়, বেশি শক্তিশালী, তাদের এগোতে হয় একটু বেশি। কারণ যারা অত শক্তিশালী না, তাদের মাঝে কিন্তু এক ধরনের দ্বিধা থাকে যে
আমি কোনো সমস্যায় পড়ে যাবো কিনা। আহ, বাংলাদেশের এবং ভারতের ক্ষেত্রে আমার মনে হয় সেটা ওইভাবে অতটা কাজ করেনি, বরং বাংলাদেশ কিন্তু এটা ভারতীয়রাও স্বীকার করেন যে বাংলাদেশ সম্পর্ক ভালো রাখার জন্য অন্তত পক্ষে গত এক দশক সম্পর্ক আরো ভালো করার জন্য বাংলাদেশ কিন্তু এগিয়েছে অনেক। আমার বিচারে, আমি ভুল হতে পারি, আমার সাথে দ্বিমত থাকতে পারে অন্যদের, আমার বিচারে ভারতের আরো বেশি আগানো উচিত ছিল, যেটা তারা করেনি। হয়তো তাদের স্বার্থে করেনি, এটা হতে পারে। আমরা জানি না সে স্বার্থটা এক্স্যাক্টলি কি, অথবা তারা এমনও মনে করে থাকতে পারেন যে তাদের স্বার্থ তারা বাংলাদেশের প্রতি খুব বেশি বদান্যতা না দেখিয়েও তাদের স্বার্থ তারা উদ্ধার করতে পারবেন। এরকম যদি মনে করে থাকেন সেটাও একটা কারণ হতে পারে। তবে কারণটা আমার কাছে একটু দুর্বোধ্য। আমি মনে করি যে ভারত যদি আরেকটু এগোতো, বাংলাদেশের এবং ভারতের সম্পর্ক আরো অনেক নতুন উচ্চতায় যেতে পারে। এমনিতে রেটোরিক্যালি কিন্তু আমরা যথেষ্ট উঁচুতেই আছি, দুই পক্ষের নেতা নেত্রীরাই কিন্তু অবিরাম বলে যাচ্ছেন যে স্বর্ণযুগ অতিক্রম করছে, সবচেয়ে ভালো অবস্থায় আছে সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যখন বাস্তব পরিস্থিতির দিকে তাকাই তখন অনেক সময় দেখতে পাই যে এটা ভারতের পক্ষ থেকে যতটা সত্য, আমাদের পক্ষ থেকে মনে হয় তত সত্য হচ্ছে না। আমি আবার বলছি যে এটা আমার অভিমত, দ্বিমত পোষণ থাকতে পারে, অনেকে আমার এটা ধারণাকে ভুল মনে করতে পারে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব ব্রিগেডিয়ার জেনারেল আরপি সিং, I hope you hear me. Mr. Tauhid Hossain said, in a friendship, bigger country should be more cordial. What is your opinion? I agree with you. In fact, I written an article, an open letter to the President, the Prime Minister of India and Bangladesh together when Mr. Modi visited Bangladesh in 2015, first visit on 6th of June, which is available on the net also. That I said that we, Mufti Jodha, we fought shoulder to shoulder together. We faced the same cell, some of who died, and there were no border at the time. We didn't anticipate that sort of thing, people doing the fencing and all those things. I had said so, that, you should remove the things. Today, there's such a technology that have come. Anybody crossing over to this side can immediately picked up. And if we can have the, this, what you call like the unique identity cards in India we have got, you put the fingertips somewhere and your face comes up. Why can't we have the border free? Why can't we have sort of, the better sort of, relations, and people can come and go and to each other's place. Second thing, I suggested that let us have the labor surplus Bangladesh and put a lot of manpower to the northeastern states where they can, work, and we can work permit can be given. So where is the problem? I got first to it, and second thing is that I don't like this particular delay of the Tista river water solution. I've written to Didi also a number of times, and I'll be writing again to her because she should gift as 50th anniversary of the Bangladesh liberation, should gift as the water should be done. I also carried out a survey of Garland, and they can join after that. There are a lot of water is flowing in Bangladesh and in India, which floods the whole people, which is of no use, which goes to the Bay Bengal. It can be utilized. So I would like to have very strong relations, because unless we have stronger relations, there is no progress of both the countries. থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটা বিরতি নেই। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন।
জীবনে একবারই ঘটলো। সেটাই সেটাই ভাবছিলাম। আমি 96 উত্তর, এটা বলে দক্ষিণ প্লাজায় যখন আমাদেরকে সার্টিফিকেট দেয়, সেদিনও একসাথে আমরা ফিরছি শুরু করছি। Sure. হ্যাঁ, আমরা শুরু করব। কয় মিনিট বান্না? ফিরে এসে কয় মিনিট পাবো? ওকে। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব মাহবুবউদ্দিন আহমদ, আপনাকে দিয়ে শুরু করি। বিজয়ের 50 বছরে এসে বাংলাদেশের কোন অগ্রগতিটি আপনার কাছে বিস্ময়কর থেকে? আমি কিন্তু শুনতে পাচ্ছি না আপনাকে। আপনি কি এখন শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। না, খুব কম। শুনতে পাচ্ছি। জনাব মাহবুব এলাহি রঞ্জু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব মাহবুবউদ্দিন আহমদ, হ্যালো, হ্যাঁ জনাব মাহবুবউদ্দিন আহমদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন যে বিজয়ের 50 বছরে এসে বাংলাদেশের কোন অগ্রগতি আপনাকে বিস্মিত করে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আসলে বাংলাদেশের কোন অগ্রগতি বিস্মিত করে না, এইটা প্রশ্ন করলে ভালো হতো। কারণ বাংলাদেশ এই গত 10 বছরে যে পথে এগিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, যে জন্য আপনার আমাদের দেশের লোকেরা যা বলে তার চেয়ে অনেক বেশি বলে কিন্তু বিদেশি বিজ্ঞজনেরা। বিদেশি ইন্ডিয়ান বা ইন্টারন্যাশনাল নোবেল লরেট বলেন বা ইকোনমিস্ট বলেন বা টাইমস বলেন বা যে কোনো আন্তর্জাতিক পত্র পত্রিকায় যদি দেখেন যে বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে তাদের একটা এক্সট্রা অর্ডিনারি ফিলিং, এটা বাংলাদেশ অর্জন করেছে। এবং এই অর্জনের নেতৃত্বে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি সারা পৃথিবীর কাছ থেকে যে পরিমাণ সম্মাননা পেয়েছেন, পৃথিবীতে আর কোনো নেতা বা নেত্রী এরকম এত অধিক সংখ্যক সম্মাননা পেয়েছেন কিনা আমার জানা নেই। সুতরাং এর পুরো জিনিসটাই কিন্তু আমাদের দেশের জন্য গর্বের ব্যাপার এবং পৃথিবীর অনেক মানুষের জন্য পথিকৃতের মতো। সুতরাং এটা কোনটা আমাদের বিস্মিত করে, এটা আসলে সবকিছুই আমাদের বিস্মিত করে। কারণ একটা সময় ছিল যখন এই আমেরিকায় আমাদের তলাবিহীন ঝুড়ি বলে গালি দিয়েছিল, এখন তারা কিন্তু যেখানে বসে তলাবিহীন ঝুড়ি বলেছিল সেখানে এসেই বলে যায় যে বাংলাদেশের অগ্রগতি এখন দৃশ্যমান এবং গ্রাহ্য করার মতো। সুতরাং স্ট্যাটিস্টিক্যাল এনুমারেশন দিতে গেলে তো অনেক কিছুই বলা যায়, সে পথে আমি যাচ্ছি না। সাধারণভাবে আমি মনে করি বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ইন্ডিকেটর যেটা, সেটা হচ্ছে আপনার লংজিভিটি। লংজিভিটিটা আপনার বিভিন্ন ভাবে এখন 70-এর উপরে চলে গেছে। আমাদের দেশে বৈদেশিক মুদ্রার পরিসংখ্যানে আমাদের দেশের মাথাপিছু আয় অনেক বেড়ে গেছে, যেটা অন্যান্য দেশে আজকে হিংসার কারণ। এবং এই হিংসার বশবর্তী হয়েই আমার মনে হয় আমাদের কিছু কিছু বিদেশি বন্ধুরা আমাদেরকে সহ্য করতে পারছে না। সুতরাং আমি মনে করি বাংলাদেশের এই পথযাত্রা অক্ষুণ্ণ থাকবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। বাঙালি জাতি আজ আগের মতোই একতাবদ্ধ দেশের উন্নয়নের স্বার্থে, এবং সঙ্গে আমরা ভারতকে পেয়েছি, যারাও কায় মনে বাক্যে মনে করে আমাদের অগ্রগতি হওয়া উচিত, কারণ তারা মনে করে তাদের অগ্রগতি আমাদের অগ্রগতি একে অপরের পরিপূরক।
জি, সুতরাং এই দিক থেকেই আমাদের মনে হয় চিন্তা করা উচিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, জনাব মাহবুব আলাহি রঞ্জু, বীর প্রতীক, মুক্তিযুদ্ধ ছাড়া স্বাধীন হওয়ার পর বাংলাদেশের কোন ঘটনা আপনার কাছে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ মনে হয়? একটা বেদনার ঘটনা হচ্ছে বঙ্গবন্ধুর মৃত্যু মানে আমাদের মৃত্যু, এটা হচ্ছে বেদনা। আর তাৎপর্যপূর্ণ হচ্ছে একটু আগে কিন্তু আমাদের শ্রদ্ধেয় মাহবুব সাহেব খুব সুন্দর করে ডেসক্রাইব করেছেন, মানে বলেছেন তিনি, সেটা হচ্ছে যে এবং তারও আগে আপনি আরেকটা প্রশ্ন যেটা বলছিলেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক, দেখেন ব্রিটিশের কাছ থেকে কিন্তু এই ভূখণ্ড স্বাধীনতার ৭৪ বছর হয়ে গেল। এই ৭৪ বছরে শুধু ওয়ার থ্রেটনিং, পাকিস্তান ভারত শুধু যুদ্ধ করেই কিন্তু তাদের অগ্রগতি ব্যাহত হয়েছে। যার আজকে আমরা এসে হালে আমাদের মেট্রো রেল, আমাদের মানে কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, আমাদের এয়ারপোর্টের এত বড়, এমন একটা এয়ারপোর্ট হচ্ছে যে এশিয়ার মধ্যে একটা বড়দের একটি। এইভাবে যদি সবগুলো মেগা প্রজেক্ট দেখি, এগুলো আমার কাছে তাৎপর্য ধরেই আমি বলছি কিন্তু যে এগুলো এমন ভাবে আমরা যদি দেখি এটা একটা বিস্ময়কর কিছু আর কি। তো এই বিষয়টার এটা অনেক আগে হতে পারতো, এমন না যে আমাদের দেশে এখন হচ্ছে আর কোনো দেশে নাই, এগুলো কিন্তু অন্যান্য দেশে, অনেক উন্নত দেশে অনেক আগের থেকেই ছিল। আপনার জন্য 30 সেকেন্ড আছে। সবচেয়ে যদি আমরা তুলনামূলক বিচার যে যাই আর কি, সেটা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে আমাদের রেটিং যদি আজকে পর্যালোচনা করি, আমাদের যে 50 বছরের যে অগ্রগতি, এই অগ্রগতিটা দীর্ঘ একটা সময় ব্যাহত হয়েছিল, যেটা অনেক আগেই কিন্তু হওয়া উচিত ছিল। কিন্তু এখন এসে আমাদের এই গত কিছুদিন হলো আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা, আমরা দেশরত্ন বলি তাকে, তার নেতৃত্বে যে আমরা এগিয়ে যাচ্ছি, এখন এই এগিয়ে যাওয়া। এবং আবারও আমি কিন্তু রিপিট করে বলতে চাচ্ছি যে আমি একজন মুক্তিযুদ্ধ করলাম, মাঝখানে যে মানে বঙ্গবন্ধুর মৃত্যুর সাথে যেন আমাদেরও মৃত্যু হয়ে গেল, এমন একটা অবস্থা। এখন হালে এসে আমাদের যে অগ্রগতি, এই অগ্রগতির যে আমরা পর্যায়ে আমরা আমরা একেবারে উন্নয়নে আমাদের হাতে আর সময় নেই, বিশ্বের কাছে একটা বিস্ময়। জি, এটাই আমার কাছে সবচেয়ে বেশি বিস্ময়কর। অনেক 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 ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ জনাব মাহবুব আলাহি রঞ্জু, বীর প্রতীক, জনাব মাহবুবুদ্দিন আহমদ এবং জনাব তৌহিদ হোসেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। স্পেশাল থ্যাঙ্কস গোস টু ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার আর.পি. সিং। উই আর থ্যাঙ্কফুল টু ইউ বিকজ ইউ জয়েন হিয়ার। সুপ্রিয় দর্শক, আরও খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকায়।